শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন অধ্যায়ের শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং রক্ততঞ্চন প্রক্রিয়া সম্পর্কে পড়ব। ঠিক আছে, তো আমরা যদি প্রথমেই চলে যাই, আজকে যেটা বলবো সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। ফার্স্ট আসছি আমরা শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা সম্পর্কে পড়তে হইলে আমাদের কিছু জিনিস সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা আগের ক্লাসটা যারা করছো তাদেরকে আমি বলছিলাম এখন আমরা আসি শ্বেত রক্তকণিকা নিয়ে। কি শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা যার নাম হচ্ছে লিউকোসাইট বা WBC। ঠিক আছে, আর আমরা যখন আগের ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমরা বলেই রাখছি যে এগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ মনে রাখি তাহলে পার্থক্য করতে আমাদের সুবিধা হবে। প্রথমে আমরা যেটা বলবো শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যতে যাই। বৈশিষ্ট্যের মধ্যে আমরা কোনটা পড়বো? বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে আসে আকার এবং আকৃতি। কি আকার আকৃতি? ঠিক আছে, আকার আকৃতি মাথায় রাখতে হবে। শ্বেত রক্তকণিকা অনিয়তাকার। শ্বেত রক্তকণিকা অনিয়তাকার। অনিয়তাকার বলতে বোঝাচ্ছে কি যার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। যার কি বলতে পারি? নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। যার নির্দিষ্ট আকার আকৃতি নাই। ঠিক আছে, আকার আকৃতি নাই। এবং এটা অবশ্যই হচ্ছে মাথায় রাখবা, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত কণা। নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের অনিয়ত আকার, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, তবে এরা নিউক্লিয়াস যুক্ত। আমরা যে পড়ছিলাম তিন ধরনের রক্তকণিকা, আমাদের লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, আর হচ্ছে কি এই দুইটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস বিহীন, আর হচ্ছে শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। এবার 2 নম্বর পয়েন্টে আসি সংখ্যা যদি আমরা বলতে যাই তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে এদের সংখ্যা প্রতি ঘন মিলিলিটার রক্তে কত থাকে? 4 থেকে 11,000। কত থাকে? মাত্র 4 থেকে 11,000। তবে মনে রাখবা, যদি কারো রক্তে এই যে WBC ইজ গ্রেটার দেন 11,000 হয়, তাকে বলা হয় লিউকোসাইটোসিস। তাকে বলা হয় কি? লিউকোসাইটোসিস। আমরা যখন পড়ছিলাম 65 লাখের বেশি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ে গেলে তাকে বলা কি? পলিসাইথেমিয়া। ঠিক আছে কিনা? ঠিক এরকম এটা একটা রক্তের সংখ্যাজনিত সমস্যা। যদি কারো রক্তে WBCর সংখ্যা প্রতি ঘন মিলিলিটার রক্তে 11,000-এর বেশি হয়ে যায় তখন তাকে বলে কি? লিউকোসাইটোসিস। আর যদি কারো রক্তে WBC লেস দেন 4,000 হয় তাহলে তাকে বলে লিউকোপেনিয়া। তাকে বলা হয় কি? লিউকোপেনিয়া। আর যদি WBC এর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ে যায়, তখন তাকে বলা হয় লিউকেমিয়া। তাকে বলা হয় কি? লিউকেমিয়া। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় ব্লাড ক্যান্সার হিসেবে জানি। ঠিক আছে, মনে করো এই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি বেড়ে যায়, বাট তাদের গঠন বা কার্যক্ষমতা থাকে না। তখন এই মানুষজন কি হয়? যাদের এইটার হয় লিউকেমিয়া হয় তাদের কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, তখন এক এক সময় এক এক রোগে আক্রান্ত হয়। এই ধরনের রোগটাকে আমরা কি বলি? ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। তাহলে আমরা কি বললাম? আকার আকৃতি প্রথমে কি আসলো? শ্বেত রক্তকণিকা অনিয়ত আকার, নির্দিষ্ট আকার আকৃতি নেই, সব থেকে বড় ধরনের কণা এবং নিউক্লিয়াস যুক্ত। আর সংখ্যা কি বলছি? প্রতি ঘন মিলিলিটার রক্তে এদের সংখ্যা 4 থেকে 11,000, এবং যদি 11,000-এর বেশি হয়ে যায় তাকে বলে লিউকোসাইটোসিস, আর 4,000-এর কম হয়ে যায় তাকে বলে কি? লিউকেপেনিয়া। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আয়ুষ্কাল। এদের আয়ুষ্কাল কতদিন? 5 থেকে 15 দিন। উৎপত্তি কোথা থেকে হয়? উৎপত্তি
উৎপত্তিটা একটু ডিটেলস পড়ার জন্য আমরা এটা একটু খালি রাখতেছি, উৎপত্তিটা আমরা ডিটেলস দেখাবো। ঠিক আছে, এখন আসি আমরা প্রকারভেদ। এখন আসবো কি প্রকারভেদ। প্রকারভেদ শ্বেতরক্ত কণিকার প্রকারভেদ যদি আমরা আসি, শ্বেতরক্ত কণিকা দুই প্রকার, ডাব্লিউবিসি দুই প্রকার। একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, আর এটা হচ্ছে গ্রানুলোসাইট। কি গ্রানুলোসাইট। এখন কিসের উপর ভিত্তি করে এটা আমরা ভাগ করছি? ধরো এটা যে একটা শ্বেতরক্ত কণিকা হয়, এটা যে একটা শ্বেতরক্ত কণিকা হয়, শ্বেতরক্ত নির্দিষ্ট কোনো আকার আকৃতি না, এটা একটা শ্বেতরক্ত কণিকা। বলছে এই শ্বেতরক্ত কণিকার ভিতরে প্রোটোপ্লাজম দেয়া আছে, তার ভিতরে দানাদার পদার্থের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি। এটা অ্যাগ্রানুলোসাইট, মনে রাখবা এ মানে নাই, এই জন্য এটা অ্যাগ্রানুলোসাইট। আরেকটার নাম কি দানাবিহীন বা অদানাদার। কি বলবো? অদানাদার। আর এদের গ্রানুলোসাইট, যাদের সাইটোপ্লাজমে কি থাকে দানাদার পদার্থ উপস্থিত থাকে, তাদেরকে গ্রানুলোসাইট বা দানাদার শ্বেতরক্ত দানাদার। ঠিক আছে, তাহলে কি বললাম? সাইটোপ্লাজমে দানাদার পদার্থের উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আমরা শ্বেতরক্ত কণিকাকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করছি। একটা গ্রানুলোসাইট বা অদানাদার, একটা সরি অ্যাগ্রানুলোসাইট, আর একটা হচ্ছে কি গ্রানুলোসাইট বা দানাদার। ঠিক আছে, এই দিয়ে মনে রাখবা, এতে নাই। এখন বলছে এই অ্যাগ্রানুলোসাইটকে আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মনোসাইট, আরটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। কি লিম্ফোসাইট। আর গ্রানুলোসাইট আবার কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি নিউট্রোফিল, ইউসিনোফিল এবং তিন নম্বর হচ্ছে কি বেজোফিল। ঠিক আছে, এখন এই যতটুকু পড়ছি আমরা একটু বইয়ের সাথে মিলাই নেই। ঠিক আছে, এই দেখো শ্বেতরক্ত কণিকা বা কি লিউকোসাইট কাকে বলতেছি? দেখো শ্বেতরক্ত কণিকা বা লিউকোসাইট বলছে, লিউকোসাইট শব্দ লিউকোস মানে বর্ণহীন, আর কি সাইটোস শব্দের অর্থ কোষ, অর্থাৎ বর্ণহীন কোষ। মানবদেহে পরিণত শ্বেতরক্ত কণিকা হিমোগ্লোবিন বিহীন অনিয়ত আকার, যার মানে বুঝছি যে এটার আকার আকৃতি ঠিকঠাক নাই, নিউক্লিয়াস যুক্ত, মানে এদের কি থাকে? নিউক্লিয়াস থাকে, এবং যতগুলো রক্তকণিকা আছে তাদের মধ্যে সব থেকে বড় কোষ। কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এদের শ্বেতরক্ত কণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস নামে ডাকা হয়। প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি বর্ণহীন। এবার দেখো এই রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে, কারণ এগুলা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দেহে প্রবেশকৃত জীবাণুগুলোকে কি করে? ধ্বংস করে। খ নম্বরে কোশ্চেন আসতে পারে যে শ্বেতরক্ত কণিকাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় কেন? যেমন ধরো একটা দেশকে বাঁচানোর জন্য বা বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য আমাদের প্রতিরক্ষা বাহিনী আছে, যেমন বাংলাদেশে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী আছে। ঠিক এরকম আমাদের শরীরে যদি কোনো সময় অণুজীব প্রবেশ করে বা ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে বা অন্য কোনো ক্ষতিকারক পদার্থ প্রবেশ করে, তাদেরকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ভক্ষণ করে কে? ডাব্লিউবিসি। আর এই জন্য ডাব্লিউবিসিকে কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ঠিক আছে, আর মানুষের শ্বেতরক্ত কণিকার ক্রিয়া নির্দিষ্ট আকারবিহীন, প্রয়োজনে আকার পরিবর্তন হয়। দেখো এগুলো পড়ার দরকার নাই যে নিউক্লিয়াসের প্রথমে গোল ডিম্বাকার হয়, কিন্তু বয়বৃদ্ধির সাথে সাথে এটা দেখতে কিসের মতো হয়? বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতির। একটু পরে এই ছবি দেখবো। দেখো নিউক্লিয়াসের সাইটোপ্লাজমের চাপে এরা এক পাশে অবস্থানে, এগুলো পড়ে নিও। এই জায়গাটা দেখো, মানবদেহের প্রতি ঘনমিটার রক্তে এদের সংখ্যা কত হাজার? 8,000 থেকে 4,000 থেকে 11,000, বা গড়ে বললে 7,500। ঠিক আছে, তবে শিশু বা অসুস্থ অবস্থায় মানবদেহের সংখ্যা কি হয়? বেড়ে যায়। আর শ্বেতরক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা এবং শ্বেতরক্ত কণিকার অনুপাত যদি আমরা বলি কত? 600:1। কিছু কিছু বইয়ে দেখবা 700 কত আছে? 1 দেওয়া আছে। যেমন ধরো 2023 সালে যে মেডিকেল পরীক্ষা ছিল ডেন্টাল বিডিএস এ, সেখানে কিন্তু 600:1 অপশনেই ছিল না। ঠিক আছে, তা তোমরা দুইটাই মনে রাখবা, 600:1 অথবা 700:1। দেখো আমরা একটু আগে বলছিলাম না যে কোথায় উৎপত্তিটা হয়? এই উৎপত্তিটা আমরা একসাথেই দেখবো। এখানে লোহিত রক্ত কণিকা, শ্বেতরক্ত কণিকা বা অনুচক্রিয়া সবার উৎপত্তিটা দেখতেছি। আমরা সবাই জানি যে রক্ত কণিকা কোথা থেকে উৎপন্ন হয়? রক্ত কণিকা এটা উৎপন্ন হয় কোথা থেকে? লাল অস্থি মজ্জা থেকে। কোথায়? লাল অস্থি মজ্জা। ঠিক আছে, মজ্জা মানে কি? গহ্বর। মজ্জা মানে হচ্ছে কি? গহ্বর। এই যে একটা বোনস, এই বোনসের ভিতরে অনেকগুলা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থানগুলাতে
আমাদের লাল অস্থিমজ্জার কতগুলো কোষ থাকে, এই লাল অস্থিমজ্জার একটা বিশেষ কোষের নাম হচ্ছে স্টেম কোষ। কি কোষ? স্টেম কোষ। আর লাল অস্থিমজ্জার এই স্টেম কোষ থেকে মূলত সব ধরনের রক্তকণিকার উৎপাদন হয়। দেখো এই স্টেম কোষগুলো আবার অনেকগুলো ভাগে ভাগ হয়। প্রথমে এরিথ্রোব্লাস্ট, আর এরিথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াস বের হয়ে, যেমন নিউক্লিয়াস ত্যাগ হয়ে তৈরি করে এরিথ্রোসাইট। ভালো করে মাথায় রাখবা যে এরিথ্রোব্লাস্ট যেটা অপরিণত লোহিত রক্তকণিকা, তার ভিতরে কিন্তু নিউক্লিয়াস থাকে, বাট এই নিউক্লিয়াসটা বের হয়ে তারা পরিণত এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকায় পরিণত হয়। আবার স্টেম কোষ থেকে দুই ধরনের থাকে, তিন ধরনের, যেখান থেকে আমাদের শ্বেত রক্তকণিকা আসে। তো মাইলোব্লাস্ট থেকে আসে অদানাদার লিউকোসাইটগুলা। কারা? অদানাদার। মাইলোব্লাস্ট থেকে আসে নিউট্রোফিল, ইউসিনোফিল এবং কি বেজোফিল। এবার দেখো মনোব্লাস্ট থেকে আসে মনোসাইট, আর লিম্ফোব্লাস্ট থেকে আসে কি লিম্ফোসাইট। এবং এই স্টেম কোষের আরেকটা প্রকারভেদ হচ্ছে মেগাক্যারিওসাইট। এই মেগাক্যারিওসাইট থেকে আমাদের কি আসে? অনুচক্রিকা বা প্লেটলেট। ঠিক আছে, এই জন্য ভালো করে পড়বা। এরিথ্রোসাইট আসে কোথা থেকে? সবগুলার মাদার সেল কোনটা? স্টেম কোষ, রেড বোন মেরুর স্টেম কোষ। কিন্তু এখান থেকে অনেকগুলা ভাগে ভাগ হয়। এরিথ্রোসাইট আছে এরিথ্রোব্লাস্ট থেকে, তাহলে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল আছে মাইলোব্লাস্ট থেকে, মনোসাইট আছে মনোব্লাস্ট থেকে, লিম্ফোসাইট আছে লিম্ফোব্লাস্ট থেকে, আর অনুচক্রিকা বা প্লেটলেট আসে কোথা থেকে? মেগাক্যারিওসাইট কোষ থেকে। তো আমরা একটু আগেই পড়ছিলাম না, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের যে বেশি, অর্থাৎ 11,000-এর বেশি হয়ে গেলে সেটা লিউকোসাইটোসিস। আবার যদি আমরা 4,000-এর কম হয়ে যায় তখন তাকে বলে কি লিউকোপেনিয়া। ঠিক আছে, আর বলছে কি যে শ্বেত রক্তকণিকার সংখ্যা কম থাকলে দুর্বল অমুকতা এগুলো পড়ে নিও। আর লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায় এবং রোগীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এখন আমরা আসবো কোথায়? শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকা আমরা দুই ভাগে ভাগ করছি, একটা দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইট, আর দানাদার বা গ্রানুলোসাইট। এবার আসি, দেখো আমরা এখন অ্যাগ্রানুলোসাইট সম্পর্কে বলবো। কি বলবো? অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, অ্যাগ্রানুলোসাইট কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মনোসাইট, আর এটা হচ্ছে কি লিম্ফোসাইট। ওকে, তাহলে দেখো প্রথমে আসি মনোসাইট। এগুলা থেকে তোমার কিচ্ছু করার দরকার নেই তেমন, আসলে মনোসাইটের কাজ, লিম্ফোসাইটের কাজ এগুলো পড়লেই যথেষ্ট। আর বাকিগুলো তুমি একবার রিডিং দিতে পারো যে মনোসাইট অপেক্ষিত ছোট নিউক্লিয়াস যুক্ত প্রাথমিক অবস্থায় গোলাকার অথবা ডিম্বাকার থাকে এবং বয়বৃদ্ধির সাথে সাথে বৃক্কের মতো বা ঘোড়ার খুরের মতো। তাহলে এই যে একটা মনোসাইট, এই যে আমি মনোসাইট চিন্তা করি, এটা একটা মনোসাইট। তার নিউক্লিয়াসটা প্রথম দিকে থাকে গোলাকার, বাট বয়স বৃদ্ধির সাথে সাথে দেখতে কিসের মতো হয়? অশ্বক্ষুরাকৃতি, মানে ঘোড়ার পায়ের যে খুর আছে এই ঘোড়ার পায়ের খুরের মতো হয়। এটাই হচ্ছে আমাদের কি মনোসাইট। আর মনোসাইট হচ্ছে আয়ুষ্কাল কতদিন? 2 থেকে 5 দিন, এবং দেহের মাত্র 2 থেকে 8% শ্বেত রক্তকণিকা হচ্ছে কি মনোসাইট। আর এদের কাজ, মেইন যেটা মনে রাখো সেটা কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। আমাদের মেইনলি পড়তে হবে মূলত কাজটা, যে মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা। এবার লিম্ফোসাইট জিনিসটা কি? যে লিম্ফোসাইট এটাও এক ধরনের শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইট বৈশিষ্ট্যপূর্ণ বৃহৎ আকৃতির গোলাকার বা অখণ্ডায়িত একটা নিউক্লিয়াস এবং অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম থাকে। ঠিক আছে, এই যে অখণ্ডায়িত একটা নিউক্লিয়াস থাকে এবং কম সাইটোপ্লাজম থাকে। আর এদের আয়ুষ্কাল কতদিন? 7 থেকে কয়দিন? 7 দিন। আয়ুষ্কাল কয়দিন? 7 দিন। এখন বলছো যে লিম্ফোসাইট 3 ধরনের, একটা টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট আর কি রে এনকে সেল। তো আমি মনে রাখবো একটা কথা, মনে রাখবা এখানে কিছু জিনিস ভুল আছে। সো এটা তোমরা এখান থেকে না পড়ে তোমরা হচ্ছে কোথা থেকে পড়বা? এটা পড়বা হচ্ছে মানব প্রতিরক্ষা যে অধ্যায়টা আছে সেখান থেকে। ঠিক আছে, তো যারা ফার্স্ট ইয়ার তারা আপাতত এটাকে স্কিপ করো, আর যারা সেকেন্ড ইয়ার আছো তারা অবশ্যই যদি পড়তে চাও তাহলে এটা অবশ্যই কোথা থেকে পড়বা? মানব প্রতিরক্ষা অধ্যায় থেকে পড়বা। ঠিক আছে, এরপরে আসে আমরা গ্রানুলোসাইটগুলো পড়ে নিই। গ্রানুলোসাইট কি? গ্রানুলোসাইট 3 প্রকার। এক, নিউট্রোফিল। দেখো শব্দটার সাথে মিল পাচ্ছ। নিউট্রো মানে কি? নিউট্রাল থেকে আসছে। নিউট্রাল মানে কি রে? নিরপেক্ষ। নিরপেক্ষ জিনিস সবসময় কি হয়? বর্ণহীন হয়। কি হয়? বর্ণহীন। এবারে তুমি আয়ুষ্কালটা পড়ে নিবে, আমরা রিডিং পড়াবো। জাস্ট খালি এখন দেখো তার কাজ। নিউট্রোফিলের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে জীবাণু ভক্ষণ করতেছে, ঠিক আছে কি না, এর একটা বিশেষ পার্থক্য। দেখো মনোসাইট যখন পড়ি, মনোসাইটেও পড়ছিলাম কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তারা জীবাণু ভক্ষণ করে। মনোসাইটের সাথে নিউট্রোফিলের পার্থক্যটা কোথায়? মনোসাইট রক্তনালীর ভিতরে এবং অল্প সময়ে অনেকগুলো জীবাণুকে ভক্ষণ করতে পারে। আর নিউট্রোফিল কি করে, এটা যদি আমার রক্তনালী হয়, এটা যদি আমার রক্তনালী হয়, ধরো রক্তনালীর বাইরে একটা জীবাণু আক্রমণ করছে, কি করছে, বাইরে একটা জীবাণু আক্রমণ করছে, আর এর ভিতরে আমার আছে কি শ্বেত রক্ত কণিকা, এর ভিতরে আছে কি শ্বেত রক্ত কণিকা। এই শ্বেত রক্ত কণিকা বা নিউট্রোফিল এটা ওই জীবাণুটাকে কিভাবে ভক্ষণ করবে? দেখো প্রথমেই এই যে শ্বেত রক্ত কণিকা বা নিউট্রোফিলটা আকারে অনেক লম্বা হবে, এবং মনে রাখবা আমাদের রক্তনালীর ভিতরে কতগুলো ছোট ছোট ছিদ্রপথ থাকে, যেগুলো পোর বলা হয়। কি বলা হয়? এই ছিদ্রপথগুলোকে বলা হয় পোর। ঠিক আছে, তখন তারা এটা চিকন হয়ে স্কুইজ হয়ে এখান থেকে অ্যামিবার মতো আকার পরিবর্তন করে বাইরে বের হয়ে আসে, আর বাইরে বের হয়ে এটা কি করে, যে ওই জীবাণুটাকে ভক্ষণ করে। আর এই প্রক্রিয়াটা করা হয় কি রে, ডায়াপেডেসিস। কি বলা হয় এটাকে? ডায়াপেডেসিস। এটা একটা স্পেশাল নাম, মনে রাখবা যে নিউট্রোফিল নিজেদের আকার পরিবর্তন করে অ্যামিবয়েড চলনের মাধ্যমে যখন তারা শ্বেত রক্তনালী থেকে বের হয়ে বাইরে জীবাণু ভক্ষণ করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ডায়াপেডেসিস। দানাদার লিউকোসাইটের মধ্যে কি বলছি, এই ধরনের লিউকোসাইটে সাইটোপ্লাজমে দানাযুক্ত থাকে এবং নিউক্লিয়াসটি ছোট এবং কি খণ্ডযুক্ত হয়, এবং দানাগুলো লিশম্যান রঞ্জকে নানাভাবে রঞ্জিত হয়। এই রঞ্জনের উপর ভিত্তি করে আবার এটাকে কয় ভাগ করেছে? 3 ভাগে। প্রথমে আসি আমরা কি নিউট্রোফিল। দেখো লেখা আছে সঞ্চালনরত রক্তের 40 থেকে 60% হচ্ছে কি নিউট্রোফিল। মাথায় রাখতে হবে সব থেকে বেশি পরিমাণে কোনটা থাকে? নিউট্রোফিল। 5 ধরনের শ্বেত রক্ত কণিকার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কোনটা? নিউট্রোফিল। এসব কোষের সাইটোপ্লাজমের বর্ণ নিরপেক্ষ। ওই যে বলছিলাম নিউট্রো শব্দের অর্থ নিরপেক্ষ, নিরপেক্ষ তার মানে বর্ণ নাই। সূক্ষ্ম দানাবয় নিউক্লিয়াস 2 থেকে 5টি খণ্ডযুক্ত, যার আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। মানে খণ্ড 2 থেকে 5টা, আয়ুষ্কাল কয় দিন? 2 থেকে 5 দিন। আর এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, এবার বলছে নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম, সংকুচিত হয়ে কৌশিক জালিকার প্রাচীর কণিকার চেয়ে ছোট ছিদ্র ভেদ করে টিস্যুতে এবং সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। আর এই প্রক্রিয়াকে কি বলা হয়? ডায়াপেডেসিস। অর্থাৎ এটা দেখো, এটা হচ্ছে টিস্যু, এটা হচ্ছে কি টিস্যু, আর এটা হচ্ছে রক্ত নালীর কৌশিক জালিকা। বলছে যে এই কৌশিক জালিকার ভিতরে যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলোকেও ভেদ করে নিউট্রোফিল কি হয়? বাইরে বের হয়ে আসে, জীবাণুগুলোকে কি করে? ধ্বংস করে। আর এই অ্যামিবয়েড চলনটাকে আমরা কি বলি? ডায়াপেডেসিস বলি। তাহলে আমরা আবার বলতেছি কি, নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম, সংকুচিত হয়ে কৌশিক জালিকার প্রাচীরের কণিকার থেকে ছোট ছিদ্র ভেদ করে টিস্যু বা সংক্রমণ স্থলে উপস্থিত হতে পারে। আর এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি ডায়াপেডেসিস। ওকে, তাহলে একটু ভালো করে বুঝে নিবা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের নিউট্রোফিল। নিউট্রোফিল গেল, নিউট্রোফিল পরে আসি আমরা কি ইউসিনোফিল। ইউসিনোফিল মনে রাখবা এটা হচ্ছে অম্লীয়। কোনটা? দেখো এখানে লেখা আছে এটা 2 থেকে 4%, এবং এদের কোষের সাইটোপ্লাজম দানাময় এবং অম্লধর্মী। আর অম্ল জিনিস সবসময় কোন বর্ণের হয়? লাল বর্ণের। আর নিউক্লিয়াস সাধারণত কয় খণ্ড বিশিষ্ট? 2 খণ্ড বিশিষ্ট। আয়ুষ্কাল পরে নিবা কত? 8 থেকে। এদের কাজ কি? অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এবার আসি আমরা কি বেজোফিল। মনে রাখবা বেস, বেস মানে আমরা কি বলি? ক্ষার, তাই না? ক্ষার। তাহলে এটা দেখো লেখা আছে বেজোফিল সবচেয়ে কম থাকে 0.5 থেকে 1% মাত্র। আর এদের হচ্ছে কি অল্প ক্ষারধর্মী। আর এগুলো আগেই বলে তোমরা পড়ছো যে ক্ষারধর্মী জিনিস সবসময় কোন বর্ণের হয়? নীল বর্ণ ধারণ করে। ঠিক আছে, আর এদের নিউক্লিয়াস 2 খণ্ড বিশিষ্ট এবং দেখতে কিসের মতো? বৃক্কের মতো। কাজ কি? 2টা কাজ করে, একটা আছে হিস্টামিন ক্ষরণ করে, আর এটা কি হেপারিন ক্ষরণ করে। ঠিক আছে, এখন দেখো এগুলাই তোমাকে, হেপারিনের কাজ কি? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাড়তে বাধা দেওয়া। তখন দেখো শ্বেত রক্ত কণিকার কাজ, আগে আমরা যেই 5টা পয়েন্ট পড়লাম সেটাই আমাদের কি শ্বেত রক্ত কণিকার কাজ। এখন তারপর আমি একটু লিখে দেই শর্টকাট করে, বইয়ে অনেক বেশি করে লেখা আছে তো। ধরো আমরা এই জায়গায় চলে গেলাম, আমাদের একটা ছক করছিলাম না, এই যে দেখো এখান থেকে আমরা লেখা শুরু করি যে মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, জীবাণু ভক্ষণ করে। ঠিক আছে, লিম্ফোসাইটের কাজ মনে রাখবা, টি লিম্ফোসাইট আমাদের স্মৃতিকোষ হিসেবে কাজ করে, স্মৃতিকোষ। এবং বি লিম্ফোসাইট
অ্যান্টিবডি উৎপন্ন করে। কি করে? অ্যান্টিবডি উৎপন্ন করে। ঠিক আছে। নিউট্রোফিল কি করে? নিউট্রোফিল করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ। সাইটোসিস করে। ঠিক আছে। আর ইউসিনোসিল কি করে? অ্যালার্জি ও কৃমির লার্ভা প্রতিরোধ করে। কৃমির লার্ভা প্রতিরোধ করে। মানে বেজোফিল থেকে দুইটা রাসায়নিক পদার্থ গঠিত হয়, একটা হচ্ছে হিস্টামিন, আর একটা হচ্ছে কি রে? হেপারিন। হিস্টামিন আর একটা হচ্ছে কি? হেপারিন। হিস্টামিন কি করে? হিস্টামিন আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর হেপারিন কি করে? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। ঠিক আছে। এই হলো আমাদের শ্বেত রক্তকণিকার কাজ, ওভারঅল কাজ। ঠিক আছে। এখন আমরা চলে যাব কোথায়? এই জায়গা থেকে একটু জিনিস খালি মাথায় রাখো যে শ্বেত রক্তকণিকা থেকে তোমার কি কি পড়া আসবে, পরীক্ষায় আসবে। ঠিক আছে। শ্বেত রক্তকণিকা থেকে সংখ্যা, কোন রোগ হয়, কোনটার কাজ কি, একটা ঘ নাম্বারের প্রশ্ন আসতে পারে যে শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আলোচনা করো সৃজনশীলের জন্য। সো পড়ে নিবা। ঠিক আছে। এখন আমরা আসি অনুচক্রিকা। প্রথমে দেখবো অনুচক্রিকার আকার আকৃতি। যদি দেখি অনুচক্রিকা, এটা অনিয়ত আকার, আবার কোনো কোনো ক্ষেত্রে বলে যে বহুভুজ আকৃতির। কি? বহুভুজাকৃতির। নিউক্লিয়াসবিহীন করা, নিউক্লিয়াসবিহীন। ঠিক আছে। এখন বলছে 2 নম্বরে আমরা আসবো সংখ্যা। কি? সংখ্যা। এদের সংখ্যা হচ্ছে 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে। প্রতি ঘনমিলিটার রক্তে। যদি এখানে 4 লাখের বেশি হয়ে যায় তাকে বলে কি? থ্রম্বোসাইটোসিস। আর যদি 1.5 লাখের কম হয়ে যায় তখন তাকে বলে কি? থ্রম্বোপেনিয়া। ঠিক আছে। মনে রাখবা, সাইটোসিস মানে বেড়ে যাওয়া আর পেনিয়া মানে কমে যাওয়া। নর্মাল লেভেলের থেকে যখন বেশি হয়ে যাবে তখন তাকে থ্রম্বোসাইটোসিস, আর যখন কমে যাবে তখন তাকে আমরা বলবো থ্রম্বোপেনিয়া। পেনিয়া শব্দটা হচ্ছে কম। তারপরে 3 নম্বরে হচ্ছে উৎপত্তি স্থল। এদের উৎপত্তি কোথা থেকে? ওই যে লাল অস্থিমজ্জার স্টেম কোষের মেগাক্যারিওসাইট, কোষের মেগাক্যারিওসাইট থেকে, স্টেম কোষের মেগাক্যারিওসাইট থেকে এদের উৎপত্তি হয়। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে আসি আমি, আয়ুষ্কাল। কি? আয়ুষ্কাল। এদের আয়ুষ্কাল হচ্ছে কতদিন? 5 থেকে 9 দিন। কতদিন? 9 দিন। এবারে 5 নম্বর পয়েন্টে আমরা বলি কি? কাজ। এর কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ওকে, এই হলো আমাদের। এখন আমরা আসি লাইন বাই লাইন একটু পড়ে নিই। কি? যে দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট থেকে বড় কোষ উৎপন্ন করতে, কোষ থেকে উৎপন্ন এবং রক্তরসের ভাসমান এত মাইক্রোমিটার অনিয়ত আকার ঝিল্লি আবৃত সামান্য সাইটোপ্লাজম যুক্ত কিন্তু নিউক্লিয়াস বিহীন কোষ ভগ্নাংশ বলা হয় কি? অনুচক্রিকা বা প্লেটলেট। এদের প্রতি ঘনমিলিটার রক্তের সংখ্যা কত? 1.5 লাখ থেকে 4 লাখ। আর প্রতিদিন প্রায় 200 বিলিয়ন, প্রায় 20,000 কোটি অনুচক্রিকা উৎপাদন হয় এবং রক্তস্রোতের মধ্যে এদের জীবনকাল কতদিন? 5 থেকে 9 দিন। এগুলো তোমরা একবার রিডিং দিয়ে নিবা। এবারে আসি আমরা কাজ। কোথায় যাচ্ছি? কাজ। যে অনুচক্রিকার কাজ হচ্ছে
প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করা। অর্থাৎ ধরো আমাদের হাত যদি কেটে যায় বা কোনো একটা অঙ্গ কেটে যায়, সারা জীবন তার রক্ত পড়ে না, এই রক্ত পড়াটাকে বন্ধ করে মূলত কে? অনুচক্রিকা। আর রক্ত জমাট বাঁধার ত্বরান্বিত করতে ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে এবং প্রয়োজন শেষে রক্ত জমাট বাঁধা বিগলন করে ফেলে। আর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অনেক সময় ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং এগুলো পড়ে নিও। আর শেষের দিকে তুমি একটু পড়ে নিতে পারো যে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তারা রক্তপথ বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন ঘটায়। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, রক্তকণিকাগুলোকে আমরা কোষ না বলে আমরা কণা বলি কেন? তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে কোষ হইতে হলে অবশ্যই তার নিউক্লিয়াস থাকতে হবে এবং তার সাইটোপ্লাজমে অঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু এগুলো থাকতে হবে। কিন্তু দেখো আমাদের রক্তকণিকার অধিকাংশ রক্তকণিকায় প্রয়োজনীয় কোষ অঙ্গাণু থাকে না, যেমন নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি ইত্যাদি কোষীয় অঙ্গাণু নেই। আর শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকাতে অনেক কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকে, এটা তোমরা পড়ে নিবা। এছাড়াও দেখো কোষ হইলে তার কোষের বিভাজন ঘটে, কিন্তু এদের কোনো বিভাজন ঘটে না, এই জন্য এদেরকে রক্ত কোষ না বলে আমরা কি বলি? রক্ত কণিকা বলি। এগুলো তোমার পড়ার দরকার নাই, তুমি এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদের পয়েন্ট টু পয়েন্ট করে পড়াইছি যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার মধ্যে পার্থক্য VVI অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে ঘ নম্বর প্রশ্ন আসতে পারে যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য লেখো, বা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকার মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, তাহলে কি বলবা? দেখো প্রথমেই আছে পার্থক্যের সংখ্যা, এদের থাকে 45 থেকে 50, আর এখানে মাত্র 4000 থেকে 11000, আর অনুচক্রিকা থাকে মধ্যে কত? 1.5 লাখ থেকে 4 লাখ। ঠিক আছে, নিউক্লিয়াস এদের প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকলেও পরে এটা এরিথ্রোব্লাস্টে থাকে, এরিথ্রোসাইটে থাকে না, আর এরা সবসময় নিউক্লিয়াস থাকে। আর এদের কোনো সময় নিউক্লিয়াস থাকে না। বর্ণ, এদের বর্ণ হিমোগ্লোবিন থাকে কি থাকে? লাল। আর এদের নামই শ্বেত রক্ত, এর জন্য সাদা, বর্ণহীন। এটাও কি? বর্ণহীন। আয়ুষ্কাল 120 দিন, এর কথাটা 2 থেকে 15 দিন, আর এখানে 5 থেকে 9 দিন। আকৃতি দ্বিঅবতল চাকতির মতো, গোলাকার, অনিয়ত আকৃতির। ঠিক আছে, কাজ অক্সিজেন পরিবহন করে, আর শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ করে, আর হচ্ছে আমাদের কি? অনুচক্রিয়া রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখন আমাদের একটা সৃজনশীল পরীক্ষায় আসতে পারে রক্ত তঞ্চন কাকে বলে এবং রক্ত তঞ্চন প্রক্রিয়াটি বর্ণনা করো। তো এটার জন্য আমরা একটা মনে রাখবো যে কোনো একটা অঙ্গ কেটে গেলে বা কোনো একটা অংশ কেটে গেলে রক্ত পড়া বন্ধ হওয়ার প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি? রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। তুমি এখান থেকে দেখো লিখবা যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থান রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে, সেই প্রক্রিয়াকে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে। এখন বলছে অনুচক্রিকা একাই এই রক্ত তঞ্চন ঘটাতে পারে না, এই জন্য তার কতগুলো সহযোগী ফ্যাক্টর দরকার। আর এইখানে এগুলোকে বলা হয় ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এবং অনুচক্রিকাতে কয় ধরনের? রক্তে আমাদের 13 ধরনের ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে, যার মধ্যে 3-4টা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। কি কি? ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং কি ক্যালসিয়াম 2+ আয়ন। এটাকে আমরা সহজে মনে রাখবো ফুল, পরে টুপ করে। ঠিক আছে, ফুলতে ফিব্রিনোজেন, পরেতে প্রথমবিন, টুপতে থ্রোম্বোপ্লাস্টিন, আর পরেতে হচ্ছে কি ক্যালসিয়াম 2+। বলছে যে এদেরকে কেন গুরুত্বপূর্ণ বা ইসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর বলা হয়। প্রথম কথা হচ্ছে যে যদি আমাদের এই 13টা ফ্যাক্টরের মধ্যে প্রথম 4টা ফ্যাক্টর কি কি? ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন বা ক্যালসিয়াম 2+ আয়ন একটার অনুপস্থিত ঘটে, তাহলে আর কোনোদিন রক্ত জমাট বাঁধবে না। এই 4টা ছাড়া বাকি যদি যে 9টা আছে তাদের মধ্যে যদি কোনো একটার অভাব ঘটে, রক্ত তঞ্চন হইতে হয়তো বা লেট হবে, কিন্তু রক্ত তঞ্চন মানে একদমই হবে না এমনটা না। বাট এই 4টার মধ্যে যদি একটার অভাব ঘটে, তাহলে রক্ত তঞ্চন কোনো সময়ে হবে না। এই জন্য এদেরকে বলা হয় ইসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এখন তোমরা একটু এই ছক থেকে ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো মুখস্থ করে ফেলবা। কয় নাম্বার? কারণ বিশেষ করে ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে যে তোমার 8 নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টরটার নাম কি, 9 নম্বর ব্লাড ক্লটিং ফ্যাক্টরটার নাম কি। তাহলে প্রথম 4টা আমরা পড়ে ফেলছি, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+ আয়ন। ঠিক আছে, এখন 5 নাম্বার পড়ার দরকার নাই, 7 পড়তে পারো স্টেবল ফ্যাক্টর, 8 নাম্বার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, 9 নাম্বার ক্রিসমাস ফ্যাক্টর। এই দুইটা বেশি মনে রাখতে হবে, 8 এবং 9। কেন? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের অভাব হলে আমাদের একটা বিশেষ রোগ হয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া 2 প্রকার, কি বললাম? হিমোফিলিয়া কয় প্রকার? 2 প্রকার, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। ঠিক আছে, 8 নাম্বার ফ্যাক্টরটার অভাবে হবে হিমোফিলিয়া এ এবং 9 নাম্বার ফ্যাক্টরটার অভাবে হবে কি? হিমোফিলিয়া বি। তাহলে মনে রাখবা 8 নাম্বার ফ্যাক্টরটার নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, আর 9 নাম্বারটার নাম কি? ক্রিসমাস ফ্যাক্টর। 10 নাম্বারটার নাম স্টুয়ার্ট ফ্যাক্টর, আর 13 নাম্বারটা মুখস্থ রাখতে হবে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে তোমরা এখানে প্রথম 4টা 7, 8, 9
10 এবং কি 13 নাম্বার। আর যদি পারো সবগুলো মুখস্থ করে ফেলবা, কোনো সমস্যা নাই, যত বেশি পড়বা তত বেশি লাভ। এবার আসি আমরা ব্লাড তঞ্চন পদ্ধতি বা রক্ত তঞ্চন পদ্ধতি, এটা আমরা একটু সুন্দর করে পড়ি, ঠিক আছে? রক্ত তঞ্চন পদ্ধতি, এই জিনিসটা পড়তে হলে देखा जो तुझे यार दिल में बांसुरी गिटार दिल की ज्योमेट्री यार तुमको मुझको चुंककार आगरा हो का सायनसार। देखो আমরা রক্ততঞ্চন ফ্যাক্টরটা বা রক্ততঞ্চন কিভাবে হয়, আমরা আসি ব্লাড ক্লটিং বা রক্ততঞ্চন, ঠিক আছে? রক্ততঞ্চন পদ্ধতি মনে রাখবা একদম, আমি তোমাদের লাইন আকারে পড়াচ্ছি বই থেকে, তারপর রিডিং পড়াই দিব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে এইটা হলো একটা রক্তনালী, এই রক্তনালী থেকে যখন একটা কাটা গেল তখন রক্ত কণিকাগুলা, লাল রক্ত কণিকাগুলো বাইরে বের হয়ে আসলো, ঠিক আছে? প্রথমে কি হবে, প্রথমে হেপারিন অকার্যকর হয়ে যাবে। কি হবে? হেপারিন কি হবে? হেপারিন অকার্যকর হবে, ঠিক আছে? হেপারিন অকার্যকর হয়ে যাবে। এরপরে অনুচক্রিকাগুলো ভেঙে যাবে। কি হবে? অনুচক্রিকা ভেঙে একটা রাসায়নিক পদার্থ খরিত হবে, তার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। কি থ্রোম্বোপ্লাস্টিন ক্ষরণ করে। এই থ্রোম্বোপ্লাস্টিনটা আমাদের রক্তের মধ্যে আগে থেকে থাকা প্রথম বিন, কার? প্রথম বিন। এই প্রথম বিনের উপরে কাজ করবে, কাজ করে তাকে, এই প্রথম বিনটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কি অবস্থায়? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই প্রথম বিনটাকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে। কিসে করে? থ্রোম্বিন। কিসে পরিণত করে? থ্রোম্বিন। কারণ এই থ্রোম্বিনটা পরবর্তীতে কি করে, আমাদের রক্তের মধ্যে থাকা ফাইব্রিনোজেনকে, কাকে? ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনকে শক্ত জালক বা ফাইব্রিন জালকে পরিণত করে। কি করে? ফাইব্রিন জালক। দেখো এই জায়গায় যে ছবিটা তুমি একটু হয়তো দেখতে সমস্যা হচ্ছে, আমি এখান থেকে ডিরেক্ট দেখাচ্ছি। দেখো এই যে দেখো, প্রথমে হচ্ছে এটা হচ্ছে ইনজুরি সাইট। দেখো ইনজুরি সাইট, ইনজুরি হয়েছে, রক্তকণিকা বের হয়েছে, হেপারিন অকার্যকর হয়েছে, অকার্যকর, এবং অনুচক্রিকাগুলো ভেঙে গিয়ে এখানে কি তৈরি করবে? থ্রোম্বোপ্লাস্টিন। কি করবে? থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিনটা কি করবে? প্রথম বিনকে এই প্রথম বিনকে কিসে পরিণত করবে? থ্রোম্বিনে পরিণত। থ্রোম্বিন। যখন সে থ্রোম্বিনে পরিণত হইল, এই থ্রোম্বিনগুলা কার উপর কাজ করবে? ফাইব্রিনোজেন। আর এই ফাইব্রিনোজেনের উপর কাজ করে তাকে কি করবে? ফাইব্রিন জালকে তৈরি করবে। ফাইব্রিন জালক। দেখো এখানে অসংখ্য কতগুলো সুতার মতো, এরকম করে সুতার মতো আছে না? এই সুতার মতো ফাইব্রিন জালক তৈরি করে। আর এই ফাইব্রিন জালকে আমাদের রক্তকণিকাগুলো আসে, কি হয়? আটকা পড়ে। তুমি ধরো একটা জাল বানাইছো, জালে তো ছিদ্র আছে, ঠিক আছে, কিন্তু ওই ছিদ্র থেকে বড় যে কণাগুলো আছে বা মাছগুলো, সেগুলো কিন্তু জালে আটকা পড়ে। ঠিক এরকম ফাইব্রিন জালকটা অনেক ঘন হয়ে থাকে, আর এই রক্ত কণিকাগুলো ওই ফাইব্রিন জালকে কি করে? আটকা পড়ে। তখন আমাদের কি হয়? রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বইয়ের দিকে তুমি চলে যাও, এখানে সুন্দর করে লেখা আছে যে দেখো, দেহের কোনো স্থানে কেটে গেলে বা বিনষ্ট হয়ে গেলে যে সেই স্থানে টিস্যু থেকে রক্ত বেরিয়ে বাতাসের সংস্পর্শে আসে, তখন হেপারিন নিষ্ক্রিয় হয়, থ্রোম্বোসাইট বিদীর্ণ হয়, তা থেকে থ্রোম্বোপ্লাস্টিন নামক এক ধরনের লিপোপ্রোটিন নামক এনজাইম বেরিয়ে আসে। এবারে এই থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় কি করে? প্রথম বিনকে, এনজাইমকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে। সক্রিয় থ্রোম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার, দেখো এখানে অসংখ্য চিকন সুতার মতো অংশ গঠন করে, ঠিক আছে? এই মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে জালের মতো একটা কি তৈরি করে? পলিমার। এই যে মাকড়সার জালের মতো পলিমার তৈরি করে, আর এইটা রক্ত জমাট বাঁধার কাঠামো বা কঙ্কাল হিসেবে কাজ করে। এবার পরে বলছো কি? ফাইব্রিন জালকের মধ্যে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তের তরল অংশ বা অন্যান্য উপাদান আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধে আর রক্তক্ষরণ
হয় না। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের। তোমাকে সৃজনশীল পরীক্ষার প্রশ্ন আসতে পারে, অনুচক্রিকা আমাদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি সম্পন্ন করে তার প্রক্রিয়াটি বর্ণনা করো। তাহলে কোন প্রক্রিয়া? রক্ত জমাট বাঁধে। আর এইভাবে ব্যাখ্যা করতে পারো। তুমি যদি এইটাও দাও তাও কোনো সমস্যা নাই। এরপরে বলছে কিছু একটা লাইন পড়ে নাও, দেখো 2-4টা লাইন আছে যে রক্ত জমাট বাঁধা শেষ হলে জমাট স্থান থেকে হলুদ তরল বেরিয়ে আসে, তা হইলো কি রে? সিরাম। আর সিরামের উপাদান রক্তরসের মতোই, তবে এখানে কোনো ফাইব্রিনোজেন, প্রথমিন বা ফ্যাক্টর ভি এগুলা 8 নাম্বার থাকে না। আর এখানে কি বেশি থাকে? সেরোটোনিন থাকে। এরপরে আমরা আসি রক্ত তঞ্চনকাল কাকে বলে। এই যে রক্ত দেহের থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে বলে কি? রক্ত তঞ্চনকাল। কতটুকু সময়? 4 থেকে 5 মিনিট। শেষ, আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, রক্ত তঞ্চনের তাৎপর্য একটু পড়ে নিও। আমরা এই অংশটুকু পড়ব। রক্তনালীর ভিতরে কখনো রক্ত তঞ্চন হয় না কেন? খুবই ইম্পর্টেন্ট। রক্তনালীর ভিতরে রক্ত তঞ্চন হয় না কেন? ঠিক আছে, এখানে যদি আমরা দেখি কয়েকটা ফ্যাক্টর আছে যার কারণে রক্তনালীর ভিতরে রক্ত তঞ্চন হয় না। দেখো, রক্ত অমসৃণ তল বিনষ্ট টিস্যুকারী বাতাসের সংস্পর্শে এলে শুধুমাত্র কি হয়? অনুচক্রিয়াগুলো ভাঙে, তারপর গিয়া সেখানে আমাদের কি রে? থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়। আর তারপর রক্তনালীর ভিতরে তখন রক্ত তঞ্চন সূত্রপাত ঘটে। কিন্তু রক্তনালীর ভিতরে অন্তর্গাত্র কি থাকে? মসৃণ। এই জন্য মসৃণ হওয়ার কারণে কোনো সংঘর্ষ হয় না, ফলে আমাদের অনুচক্রিকা ভাঙে না। আর না ভাঙার কারণে থ্রম্বোপ্লাস্টিন ক্ষরিত হয় না, আর রক্ত জমাট বাঁধাও শুরু হয় না। এবার দেখো, এবার বলছে রক্তনালীর ভিতরে একটা গতি থাকে যেটা রক্ত তঞ্চনের জন্য কি না? সহায়ক না। আর সব থেকে মেইন ফ্যাক্টর হচ্ছে কি? হেপারিন। হেপারিন নামক এক ধরনের তঞ্চন নিরোধক পদার্থ, যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যারা কি করে? রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। আর তুমি খ নাম্বারের জন্য পড়ে নিতে পারো যে প্লাজমা বা সিরামের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ রক্তরস আর কি সিরামের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, স্বাভাবিক রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে, আর তঞ্চনে রক্তের তঞ্চন পিণ্ড থেকে নিঃসৃত জলীয় অংশকে বলে কি? সিরাম। এতে বিভিন্ন প্রকারের রক্তকণিকা থাকে, আর এখানে কোনো রক্তকণিকা থাকবে না। মানে ফাইব্রিনোজেন থাকে, কিন্তু এখানে কোনো ফাইব্রিনোজেন থাকে না। এরা তঞ্জন ধর্ম উপস্থিত, আর এগুলো তঞ্জন তো যেহেতু ফাইব্রিনোজেন নাই তাহলে তঞ্জন করবে না। আর সেরোটোনিন কম থাকে, আর এখানে কি থাকে? সেরোটোনিন বেশি থাকে। আজকে যেটুকু পড়াইছি এটা শুধুমাত্র এমসিকিউ। আর 2টা প্রশ্ন সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। একটা আছে কি? শ্বেতরক্তকণিকার প্রকারভেদ আলোচনা করো। 3 নাম্বার রক্ত তঞ্চন প্রক্রিয়াটি বর্ণনা করো। এটুকু পড়লেই যথেষ্ট। একবার রিডিং পড়বা, আর হচ্ছে কি এই 2টা জিনিস ভালো করে শিখবা। আমাদের কি বললাম? শ্বেতরক্তকণিকার প্রকারভেদ, রক্ত তঞ্চন প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে।